অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30 নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজকের ভাবনা এমন একটি অনুষ্ঠান, আপনারা জানেন চ্যানেল ভিশন কর্তৃপক্ষের মস্তিষ্ক প্রসূত এই অনুষ্ঠান এবং পশ্চিমবঙ্গে একটা সুস্থ সংস্কৃতির বাতাবরণ বজায় রাখতে এবং মানুষের মধ্যে সেই পরিবেশটা ছড়িয়ে দিতে বিগত 7 বছর ধরে আপনারা প্রতিদিন সকাল 7:30 থেকে 8টা পর্যন্ত এই অনুষ্ঠান দেখেন এবং গান, কবিতা, সাহিত্য, আড্ডা, নানাবিধ বিষয় এখানে রয়েছে। বাংলা টিভি চ্যানেলের জগতে অবশ্যই একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। আমরা আজকে যাব একটু অন্য ধরনের অনুষ্ঠান, কারণ আমরা আমাদের মাঝে এমন একজনকে পেয়েছি, তার পরিচয় আস্তে আস্তে আমরা দিচ্ছি। আজকে একটু মূল্যবান আলোচনা আপনাদের সঙ্গে যাব। আমার বাঁদিকে ডাক্তার প্রকাশ মল্লিক। এবার আমরা আসি তার সম্বন্ধে কিছু কথা অন্তত বলি, তারপর বাকিটা তো তার মুখ থেকে শুনবেন। এবং তাকে তো যারা চেনার দীর্ঘদিন ধরে চেনেন, কিন্তু আজকের মানুষ নন এবং বিভিন্নভাবেই তিনি মানুষের কাছে পরিচিত। একজন সমাজ সংস্কারক বলতে পারেন, সমাজের উন্নতিতে উনি অনেক কাজ করেন এবং আজকের দিনে বিশেষত যে পরিস্থিতিতে আমরা বিরাজ করছি সেখানে সমাজ উন্নয়ন একটা বিরাট দিক। তিনি নিজে একজন বিশিষ্ট হোমিওপ্যাথিক ডাক্তার। তার সেই পরিচিতি পৃথিবীর বিভিন্ন দেশেও আছে। দীর্ঘদিন ধরে তিনি বহু কঠিন কঠিন দুরারোগ্য ব্যাধি সারিয়ে চলেছেন হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে। এটাই তার একমাত্র পরিচয় নয়, এর আড়ালে লুকিয়ে আছে অন্য একটি মানুষ, অর্থাৎ অন্য রূপে প্রকাশিত উনি। সেই প্রকাশটা উনি সবসময় করতে চান না, কারণ উনি ডাক্তার, মানুষের চিকিৎসা করেন, সেগুলো নিয়ে তিনি ব্যস্ত থাকেন বেশি। কিন্তু তার ফাঁকে তার অন্য রূপটার জন্যই আজকের ভাবনায় তাকে আমন্ত্রণ জানিয়ে আমরা এনেছি এবং আমরা তার প্রচুর কবিতা, গান, সাহিত্য, প্রবন্ধ, নানাবিধ লেখা তার রয়েছে। একই মানুষের মধ্যে দুটো গুণের সমন্বয় রয়েছে। আমরা কিন্তু তার এই দিকটাকে আলোকিত করতে চাইছি আজকে, যে প্রকাশ মল্লিক শুধু একজন ডাক্তার নন, তিনি একজন সাহিত্যিক, তিনি একজন কবি। বিভিন্ন দিক, এগুলো হলো তার প্রাথমিক আমি কিছু কথা বলে নিলাম। এইবার প্রকাশবাবুর কাছে যাব। আজকে আপনি এসছেন, সত্যি আমাদের ভালো লাগছে আমাদের মধ্যে। তা আপনার কিছু এই যে সাংস্কৃতিক বিষয়গুলো নিয়ে যে আপনি চিন্তা করেন এবং এত কাজ করেন, এগুলোর মধ্যে আপনার ডাক্তারি করার পর এগুলোর প্রতি আপনার মন গেল কেন? প্রথমেই আপনাকে ধন্যবাদ, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য চ্যানেল ভিশনকে ধন্যবাদ এবং সেই সঙ্গে সঙ্গে আমি দর্শকদেরকেও আমার অভিনন্দন এবং শুভ সকাল জানাচ্ছি। তো আমি অ্যাকচুয়ালি আমার গ্রামের মানুষ, আমার জন্ম বীরসিংহ গ্রাম, বিদ্যাসাগরের জন্মস্থান। তো আমি যখন ক্লাস 6-এ পড়ি এবং ওইখানে যেহেতু বিদ্যাসাগরের জন্মস্থান বলে সারা পশ্চিমবঙ্গ তথা পৃথিবীর বাংলাদেশ থেকে পর্যন্ত ওই বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের জন্মস্থান পরিদর্শনে আসতেন এবং ওখানে একটি সাগরদ্বীপ বলে ওখানে যে গ্রন্থাগার আছে, যেটাকে স্মৃতি মন্দির, বিদ্যাসাগর স্মৃতি মন্দির, সেই গ্রন্থাগারে একটি দেয়াল পত্রিকা বেরোতো সাগরদ্বীপ। তো সেই সাগরদ্বীপ পত্রিকার যিনি সম্পাদক ছিলেন তিনি চাকরি পেয়ে যাওয়ার কারণে চলে যায়, ওই পত্রিকাটি বন্ধ হয়ে যায়। আমি তখন ক্লাস 6-এ পড়ি। ওখানকার যিনি লাইব্রেরিয়ান ছিলেন গৌরহরি সিংহ, তাকে আমি বললাম যে আমরা কি এই পত্রিকাটা বের করতে পারি? তখন উনি বললেন, আরে তোমরা বাচ্চা ছেলে, তোমরা কি পত্রিকা বের করবে? জানো যিনি পত্রিকাটা বের করতেন তিনি ডক্টরেট ছিলেন। আমি তো ডক্টরেট নই, তো আমার একটু ইচ্ছা প্রকাশ করতে চাই, আমি কবিতা লিখি। তখন উনি বললেন, ঠিক আছে, তোমাকে একটা সিট দিচ্ছি, এই সিটটা তুমি ভরিয়ে কি লিখতে চাও লিখে আনো, যদি আমি মনে করি তারপরে তোমাকে এটা বের করার অধিকার দেওয়া হবে। তো আমার হাতের লেখা খুব খারাপ, ডাক্তারদের হাতের লেখা খারাপ, আমার প্রথম থেকে হাতের লেখা খারাপ। তো আমার এক বন্ধু রূপক মুখার্জি, সে এখন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে, তার হাতের লেখা আর আমার ভাবনা, সেই নিয়েই প্রথম প্রকাশ হলো সাগরদ্বীপ এবং সেটা আমি দীর্ঘদিন চালিয়েছি। এবং সেই প্রেক্ষিতে
তখন বিদ্যাসাগর কলেজের প্রিন্সিপাল ওখানে গেছিলেন বেড়াতে, এবং তিনি বলছেন আমি একটি কবিতা দিতে চাই, গৌরীবাবুকে বলেছেন। তখন বলছে যে ঠিক আছে আপনি দিয়ে যান, বলছেন আমি সম্পাদকের হাতে দেবো। তখন তিনি হাসছেন যে সম্পাদক 6-এ পড়ে। তখন সেই ভদ্রলোক আমাকে দেখা করে বললো যে তা আপনি আমাকে, তখন সে আপনি বলছেন এই ভদ্রলোক প্রিন্সিপাল, তো বলছে আপনি যদি মনে করেন কোনো ভুল আছে কবিতায় সেটাকে আপনি বাদ দিতে পারেন। আমি বললাম না স্যার। এবং সেই হচ্ছে আমার সাহিত্য রচনার মূল মানে পথ চলা। তারপর থেকে আমার এই মনের মানে খাবার, আমার মনের যন্ত্রণা বেদনা, সেগুলো বহিঃপ্রকাশ। আমার কবিতা হয়তো বা কবিতা হয় না, আমার 12টি কবিতা গ্রন্থ বেরিয়েছে, কিন্তু আমি বিভিন্ন সাহিত্য অনুষ্ঠানে যাই এবং সেই সঙ্গে আমার ভালো লাগে কেন যে এই লেখকরা, তাদেরকে আমি প্রণাম করি, কারণ পা থাকলে চলা যায়, হাত থাকলে লেখা যায় না। এবং সেই হাতের যা লেখা সেটা কিন্তু মাথার ব্যাপার, এবং সেই দৃষ্টিকোণ থেকে এই এবার একটু বলি, আমরা জানি আপনি তো কবিতা লেখেন ভালো এবং দীর্ঘদিন ধরে। আপনার একটা কবিতা অন্তত যদি আমাদের শোনান। আমার কবিতা একটা শোনাচ্ছি, কারণ আমরা তো ইংরেজিতে একটা কথা বলি, এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট। অর্থাৎ আমরা চাইবো ডাক্তারবাবু কবিতা শোনার জন্য লোকে এখানে তাকিয়ে আছে যে উনি কিভাবে একজন চিকিৎসক হয়ে এত সুন্দর কবিতা। ধন্যবাদ আপনাকে। যদিও আমার এই কবিতা নয়, আমি বলি এগুলো না কবিতা, তবুও আমি আমার কবিতার মতো করে লিখি। একটি কবিতার নাম হচ্ছে ফুলের অশ্রু। কবিতাটির নাম ফুলের অশ্রু। ফুলের গন্ধ নিয়ে আমরা পুলকিত হই, প্রিয়কে ফুল উপহার দিয়ে নিজেকে ভরিয়ে তুলি। ফুলের ছোঁয়ায় পরিবেশ সুন্দর হয়ে ওঠে, অসুস্থ রোগী ফুলের গন্ধে সুস্থ হয়ে ওঠে। কিন্তু কেউ কি খবর রাখে ফুলের অশ্রু ঝরায় যখন গাছেরা ক্ষুধার্ত হয়, ফুল ঝরে পড়ে মাটিতে। নিজের আনন্দের জন্য আমরা অনেক কিছু করি, অনেকের কথা ভাবার সময় কোথায়? আমরা অপরের গলায় গান শুনে আনন্দিত হই, কিন্তু কেউ কি শুনেছি কোনোদিন অজ্ঞাত পাখির বিষণ্ণ হাহাকার? আমরা শুধু আমার এই আমার মধ্যেই হাহাকার, অবশেষে চোখ ভরে যায় কান্নায়। আমি কান্নার চোখে নিজেকে বিজ্ঞাপিত করি, আমি সুখে আছি। পুষ্প আপনার জন্য বিকশিত হয় না, পরের মানে ওই যে বলে যে নিজের হৃদয়কে প্রস্ফুটিত করিও, মানে পরের জন্য। অর্থাৎ ডাক্তারবাবু যেমন লিখলেন, প্রকাশ মল্লিক তার লেখার মধ্যে যেমন দেখা যাচ্ছে, আমরা পেলাম যে প্রথমেই এমন বিষয় তিনি বেছেছেন যেখানে ফুল, এবং সত্যি তো ফুলের মধ্যেই তো একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। আর তারপরে আজকের যে দিন, আপনারা জানেন অনুষ্ঠানের নাম আজকের ভাবনা, সুতরাং সেখানে নজরুলের লেখা দুটো লাইন তো বলতেই হবে, মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। কারণ এই যে ভেদাভেদের রাজনীতিটাকে একটু দূরে সরানোর জন্য। আচ্ছা, যাই হোক, আরেকটু ব্যাপারে একটু আমি আগে আলোচনা করে নিই, পরে ভুলে যেতে পারি। আপনি কিন্তু একজন আধ্যাত্মবাদী মানুষ, আপনার সঙ্গে আমার পরিচয় বেশি পরিচয় হয়েছে ডক্টর গোপাল খেত্রী, তার ওখানেই। আপনি সেই দীঘার হরবোলা মন্দির এবং ভবা পাগলা মহাসম্মেলন, ভবা পাগলার কথা আজকে কে না জানে। তো আপনার এই যে আধ্যাত্মবাদেও এই মনটা কি করে প্রবেশ করলো, প্রথম থেকেই ছিল কি? না, আসলে এটা খুব ভালো প্রশ্ন করেছেন। মানে হয়তোবা অনেকে মনে করতে পারেন যে আধ্যাত্মিকতা আর বিজ্ঞান দুটো ঠিক যায় না, কিন্তু আমি ওই দৃষ্টিকোণ থেকেই এই আমার একটি বই আছে, আধ্যাত্মিকতা ও বিজ্ঞান। এবং এটা আমি যদি ডাক্তারি দৃষ্টিকোণটা থেকে, আমি কিন্তু আধ্যাত্মিকতা মানে ওই তাবিজ ফুল বেলপাতা বলি না, আমি বলি আত্মবিশ্বাসের উত্তরণই হচ্ছে আধ্যাত্মিকতা। এবং সেটা ঈশ্বর ভাবনা, আমরা ঈশ্বর আছে কিনা জানি না, আমি প্রমাণও দিতে পারবো না, কিন্তু আমরা যখন রুগী, আমার কাছে যখন রুগী আসে, তার মধ্যে এই ভাবনাটা আমাকে বিকশিত করে, যখন আমাদের স্পর্শে আমাদের কথাবার্তায় সে রুগী অনেকটাই উদ্দীপ্ত হয়ে সুস্থতা বোধ করে। এবং একটি গবেষণা হয়েছে আমেরিকাতে, যে আধ্যাত্মিকতার ব্যাপারটা, সেই গবেষণাটাই আমাকে বিশেষভাবে আনন্দিত করেছে। সেটা হলো একজন ভদ্র মহিলা, তার স্বামী মারা গেছে এবং ওদের দেশে আমেরিকাতে বরফ মানে কবর দিতে হয়, বরফ কেটে। কিন্তু ওই যখন তিনি যাচ্ছেন কবরস্থানে, বরফে পা পিছলে তার কিন্তু পাটা ভেঙে গেছে। ওদের দেশটা ইন্স্যুরেন্স চিকিৎসা, এবং সেই কারণেই তাকে কিন্তু চিকিৎসক এসে দেখে যান
এবং কিন্তু উনি চেয়ারফুল হয়ে উঠছেন। যে চিকিৎসক ওনাকে ভিজিট করতেন তিনি কিন্তু একজন গবেষক। তো তাকে বলছে যে আপনার স্বামী মারা গেছে, আপনার পা ভেঙে গেছে, তাতেও আপনি কি করে চেয়ারফুল হয়ে উঠছেন? বলে আমি তো জানি না, তা আমি তো, আমার কিছু করার নেই, আমি প্রভু যিশুকে স্মরণ করি, হয়তোবা সেই জন্যই আমার এই চেয়ারফুলনেসটা এসছে। তখন ওই যে গবেষকের কথা বললাম, উনি তখন যারা চার্চে যায় তাদের 100 জনের রক্ত নিলেন, যারা চার্চে যায় না তাদের 100 জনের রক্ত নিলেন। দেখা গেল যারা চার্চে যায় তাদের কিন্তু লিউকোসিন 6 বলে একটা হরমোন তৈরি হয়, যাতে তারা যখন রোগাক্রান্ত হয় তখন সহজে সেটা সার্ভাইভ করতে পারে। আর যারা যায় না তাদের কিন্তু লিউকোসিন 6টা উৎপন্ন হয় না, তার কারণে রোগারোগ্যে দেরি হয়। এটা একটা গবেষণা। এবং তাহলে এই যে আধ্যাত্মিক চেতনা যে মানুষকে সুস্থ করে, ওই জন্য আমি অনেক প্রতিষ্ঠানে, বোয়া বাংলা, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, তাছাড়াও অনেক প্রতিষ্ঠানে যেখানে আধ্যাত্মিক আলোচনা, সেখানে আমার বক্তব্যের মূল বিষয় থাকে রোগারোগ্য আধ্যাত্মিকতা। সেখানে বলতে চাই অনেক সময় আমরা আধ্যাত্মিকতার জন্য পরপারে সুখে থাকা, পরের জন্মে সুখে থাকা, কিন্তু এই যে লিউকোসিন 6টা উৎপন্ন হলে আপনি সাইলেন্স হয়ে যদি ধ্যান করেন, তার মধ্যে মেলাটোনিন বলে একটা হরমোন সিক্রিয়েশন হয়, তাতে আপনি সুস্থ থাকতে পারবেন। বুঝেছি। এবং এই ধারণা থেকেই আধ্যাত্মিক চেতনা। কারণ আমাদের স্বল্প সময়ে অনেকটা আপনাকে একটু আলোচনা করার আজকে ইচ্ছে, কারণ আমরা ভাব সম্প্রসারণ করতে গেলে হয়তো একটা দিক হয়ে গেল, আর ভাবার্থ করলে হয়তো 10টা দিক গেল। ঠিক ঠিক। আপনি রামকৃষ্ণ মিশনের কথা বলেছেন, এখানে আমার একটা প্রশ্ন আছে যে রামকৃষ্ণদেব বলতেন মানুষ নিজের ইচ্ছে একটা গাছের পাতাও নাড়তে পারে না। আপনি বিজ্ঞানীর ভাষায় কি বলবেন? অ্যাকচুয়ালি এইগুলো তো অনেক রকম ব্যাখ্যা হয়, এবং রামকৃষ্ণ, আমরা তথাকথিত অর্থে তিনি শিক্ষিত প্রতিষ্ঠানে শিক্ষিত ছিলেন না, তার মধ্যে যে গভীর যে তার আধ্যাত্মিক চেতনা, এবং এই যে চলতে পারে না, যেমন একটা পাথর, আমরা পাথরটাকে যদি আমরা মনে করি পাথরটা নির্জীব, কিন্তু পাথরটা যদি ভেঙে ইলেকট্রন প্রোটন তৈরি করা যায়, তার মধ্যে এমন শক্তি পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। তাহলে ভাবতে পারছেন যে তার চেতনা এবং ঘটনায় যে সৃষ্টিকর্তা বলে আমরা যদি বিশ্বাস করি, প্রকৃতি আমার কোত্থেকে এলো, আমার জন্ম কি করে হলো, সেই যে আমাদের বিজ্ঞানী জগদীশচন্দ্র বোস তার প্রবন্ধে লিখছেন যে নদী তুমি কোথা হতে আসিয়াছ, সেটা যদি উল্টে দিই যে আমি কোথা হইতে আসিয়াছি, সেটাই তো আধ্যাত্মিকতা বলে আমি মনে করি। অতএব এটা তো ঘটনা, প্রকৃতি, ঈশ্বর, এবং এটা কিন্তু কখনোই সম্ভব নয়। তা যদি হতো, আমি কি আমার ফাদার মাদার রিলেশন সিলেক্ট করতে পারি, বা আমি কি নির্দিষ্ট করতে পারি আমি কোথায় জন্মাবো? তাহলে নিশ্চয়ই পেছনে কেউ আছে, এই বিশ্বাসটা আমার আছে, এবং সেই বিশ্বাসটা মিথ্যে হতে পারে, কিন্তু আমি এটা বিশ্বাস করি। তার মানে দেখা যাচ্ছে আপনার মধ্যে আত্মানুসন্ধান আছে, অর্থাৎ এই যে আত্মানুসন্ধান যে সমস্ত মানুষের মধ্যে আছে, তারাই বোধহয় মানে পরমাত্মার সব থেকে কাছে হতে পারে। হ্যাঁ, জীবাত্মা তো প্রচুর রয়েছে, তো আসলে আমরা তো একটাই বলি পরমাত্মা জীবাত্মা। এবার তার মধ্যে এই ভালো মন্দ সবই তার সৃষ্টি। তো যাই হোক, আপনি আপনার ভাষায় আপনি ব্যাখ্যা করেছেন। এবার আপনার যে প্রবন্ধগত যে দিকগুলো, সেইগুলো আপনি কি ধরনের প্রবন্ধ লিখেছেন? প্রবন্ধ আমি বিভিন্ন বিষয়ে প্রবন্ধ লিখে থাকি। যেমন আমার প্রথম প্রবন্ধ বেরিয়েছিল যে বিদ্যাসাগরের বীরসিংহ ত্যাগ, এবং এটা অনেকেই জানেন না। এবং তার সঙ্গে আমার আরো ছিল যখন রূপকানোয়ারের, যখন তাকে বিধবাকে পুড়িয়ে মারা হয়েছিল, তখন অতীতের সাহিত্য চেতনায় বিধবাদের প্রসঙ্গ, এটা বর্তমান পত্রিকায় বেরিয়েছিল। যাই হোক, আর এছাড়াও আমি, আমার যেহেতু ডাক্তার, আমার সেই ডাক্তারি সত্তাটা তো আমাকে প্রতিদিন কুড়ে কুড়ে খায়, আর মূলত আমি চিকিৎসা করে খাই। সেই জন্যে যেমন রক্তদান কারা করতে পারবে না, এবং আপনি কিভাবে নিজের বুদ্ধিকে বাড়াতে পারেন, সন্তানকে কিভাবে মানুষ করবেন, এবং তার জন্য কিভাবে পেরেন্টিং করবেন, এগুলোই আমার মূল বিষয়। তাছাড়াও আমি রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, নজরুল, এদের সম্পর্কেও আমি বিভিন্ন সময় প্রবন্ধ লিখেছি। এবং তাছাড়াও আমি ভারত সেবাশ্রমের যে প্রতিষ্ঠাতা পরমানন্দজি, তার জন্মস্থানেও আমি গেছি বাংলাদেশের, যে বাজিতপুরে, এবং সেইগুলোও করি। এবং সেই সঙ্গে প্রবন্ধ, যখন আমার কবিতা ছন্দে আসে না, যখন ভাবনা আমাকে কুড়ে কেড়ে খায়, সেটাই আমার তখন প্রবন্ধের মাধ্যমে প্রকাশ পায়। আচ্ছা, রবীন্দ্রনাথ তো একটা, আপনি রবীন্দ্রনাথের কথা তুলেছেন, তো রবীন্দ্রনাথ তো একটা কথা বলেছিলেন, কোমল হীরের টুকরোকে বলে বিদ্যে, তার থেকে যে জ্যোতি ঠিকরে বেরোয় সেটা কালচার। তাহলে শিক্ষা সংস্কৃতির তফাৎটা কোথায় আপনার মনে হয়েছে? অবশ্যই শিক্ষা সংস্কৃতি, শিক্ষা আছে। শিক্ষা যদি সুশিক্ষা না পায়, সেটা কিন্তু সংস্কৃতির জন্ম দেয় না।
সংস্কৃতি হচ্ছে সুকৃতি, সেটাই সংস্কৃতি, যেটা মানুষের উন্নয়ন ঘটায়। এই প্রসঙ্গে যেহেতু আলোচনা প্রসঙ্গে আমি একজন চিকিৎসক, এ বিষয়ে একটা বলতে আমি মানে অনুপ্রাণিত হচ্ছি এই কারণেই, বা লোভ সামলাতে পারছি নি বলা যায়, সেটা হলো যে রবীন্দ্রনাথ কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা করতেন এবং তিনি তার জীবদ্দশায় তিনি প্রস্টেট অপারেশন করতে গিয়ে মারা গেছিলেন। তিনি কিন্তু হোমিওপ্যাথি খেতে চেয়েছিলেন এবং প্রশান্তচন্দ্র মহালানবিশের স্ত্রী রানী মহালানবিশ, তিনি একবার জ্বর হয়েছিল, তাকে কেউ ভালো করতে পারছিল না। পরবর্তীকালে রবীন্দ্রনাথকে খবর দেওয়া হয়, রবীন্দ্রনাথ তাকে ক্যালিফস দিয়ে ভালো করেছিলেন। তখন রবীন্দ্রনাথ একটি কথা প্রসঙ্গে বলেছিলেন যে তোমরা আমাকে খবর দিলে না। তখন বললো যে হ্যাঁ দেয়া হয়নি, আপনি ব্যস্ত থাকেন। বলে দেখো, আমাকে ছোট কবি বললে আমি দুঃখিত হব না, কিন্তু ছোট ডাক্তার বললে আমি দুঃখিত হব। তাই যে রবীন্দ্রনাথের যে ডাক্তারি প্রসঙ্গটাও কিন্তু, এবং তিনি তার জীবনী গ্রন্থে দেখেছেন কখনো তার মেয়ে, কখনো তার পরিবার পরিজনকে তার চিকিৎসা করেছেন। এবং এই প্রসঙ্গে বিদ্যাসাগরের যে প্রেসক্রিপশন রবীন্দ্রনাথের বাড়িতে পাওয়া গেছে। তার মানে এই যে চিকিৎসা এবং রবীন্দ্রনাথের যে ভাবনা, এবং রবীন্দ্রনাথ তো আমাদের প্রতি অঙ্গনে, তাই রবীন্দ্রনাথ ছাড়া আমি বুঝতে পারছি আপনি চিকিৎসক হিসেবে ওদিকটা আপনার মন একটু টানবেই, ওদিকটা যথেষ্ট যাবেন। কিন্তু আমরা বাস্তব ঘটনার প্রেক্ষাপটে দেখি, আপনি মেদিনীপুরের জন্ম, কাজে মেদিনীপুর আপনার কাছে একটা প্রাধান্য পাবেই। এবং কিন্তু মেদিনীপুরকে আমরা কিন্তু সবচেয়ে শিক্ষায় সর্ববৃহৎ, মানে পশ্চিমবঙ্গে সবচেয়ে শিক্ষিত জেলা বলে জানি। কারণ মেদিনীপুরের মানুষ কিন্তু শিক্ষিত, দেখলে বোঝা যাবে না, কিন্তু প্রত্যেকে প্রচুর শিক্ষিত। কিন্তু আবার দেখা যাচ্ছে সংস্কৃতির ক্ষেত্রে আমরা যদি কিছুটা হাওড়া জেলায় যাই, হুগলি জেলায় যাই, আমরা দেখছি তাদের কালচারটা আলাদা, অর্থাৎ তাদের যে চিন্তা ভাবনা, অর্থাৎ শিক্ষার সাথে সংস্কৃতির যে মিলন, এই মেল বন্ধনটা কিভাবে হতে পারে? কারণ একজন লোক শিক্ষিত হতে পারে, বহু লোক আছে পুঁথিগত বিদ্যায় অত্যন্ত শিক্ষিত, তারা ডিগ্রিধারী, কিন্তু তখন তারা যেমন সমস্ত কথাবার্তা বলেন যেগুলো শুনলে সাধারণ মানুষের হয়তো অনেক সময় আঘাতই পান তারা মনে, না তথাকথিত শিক্ষিত। তা আমরা তো রামকৃষ্ণদেব তো মাধ্যমিক পাস করি না, তাহলে আমরা শিক্ষিত যেটা ওই যে, সে যদি আপনাকে বলি, যেহেতু আপনি আধ্যাত্মিক জগতেরও মানুষ, ওই এডুকেশন ইজ দ্য কাল্টিভেশন অফ মাইন্ড, সেই মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, করলে আবাদ ফলতো সোনা। তা আমরা কি সত্যি সত্যি মানুষের পর্যায়ে উন্নীত হচ্ছি ক্রমশ? না, সেটা তো এখন বর্তমান সময়ে বিরাট একটা প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই যে আপনার মতো মানুষ এবং এই চ্যানেল ভিশনে যে সংস্কৃতির অঙ্গনে সময় নষ্ট করে, এই সংস্কৃতি ছাড়া একটা মানুষের জীবনে তার সুস্থতা থাকার ক্ষেত্রেও কিন্তু একটা ব্যাপার। এখন একটা ছেলে, একটা মেয়ে, সে কি হলে ও গড বলে কাঁদে, সে কাঁদতেও ভুলে গেছে। সেই কান্নার যন্ত্রণা বহিঃপ্রকাশের মধ্য দিয়েও সংস্কৃতি চেতনা আসতে পারে। এবং এই যে রবীন্দ্রনাথকে বলি, আমি অনেক জায়গায় আমার বক্তব্যে বলি যে রবীন্দ্রনাথ কেন মহান। রবীন্দ্রনাথকে যেভাবে যে চাইবে সেভাবেই পাবে। যেমন আমরা এখন ভাবি, প্রত্যেকে ভাবে তার সন্তানটা যেন ফার্স্ট হয়, কিন্তু সন্তানটা ফার্স্ট হবে যা তার চারি জামারি, সেটা কিন্তু সংস্কৃতি নয়। আর রবীন্দ্রনাথ বলছেন যে আমার রোগের প্রসঙ্গেও বলছেন, আমাদের হ্যানিম্যান যিনি হোমিওপ্যাথির জনক, আমি যেহেতু হোমিওপ্যাথি ডাক্তার, উনি বলছেন যে রোগ কেন হয়, বলছে আননেসেসারি ক্রেভিংস ফর দি আননেসেসারি থিংস ক্রিয়েট দ্য ডিজিজ। রবীন্দ্রনাথ দেখুন, অল গ্রেট ম্যান আর থিঙ্ক অ্যালাইক, তিনি বলছেন আরো 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 এমনি করে তুমি আমায় মারো। আবার কি বলছেন, আমরা বলি যে আমার জীবনে অনেক কিছু হওয়ার ছিল, হলো না, তার জন্য হতাশা থেকে রোগ যন্ত্রণা। তিনি বলছেন বঞ্চিত করে বাঁচালে আমায়। এটাই তো সাংস্কৃতিক চেতনা। অর্থাৎ আমি শিক্ষিত মানে কি, আমি রোজগার করার জন্য, আর মানে লার্নিং ফর নট আর্নিং, এই চেতনাটা যেদিন মানে লুপ্ত হবে সেদিনই সংস্কৃতির বিকাশ ঘটবে। এবং আপনার মতো মানুষ, আপনাকে আমি চিনি, আপনি যেমন আধ্যাত্মিক এবং এই সংস্কৃতি চেতনার জন্য বিভিন্ন অঙ্গনে কবিতা আবৃত্তি থেকে শুরু করে মানুষের সংস্কৃতি চেতনা বৃদ্ধি না হলে জীবনে শান্তি আসবে না। আমার কাছে প্রচুর রুগী আসে ক্যান্সার থেকে, এবং ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে ট্রেস অ্যান্ড স্টেইন ইজ দ্য বেসিক কজ ফর ক্যান্সার। এটাও একটি ওয়ান অফ দি কজ। খাদ্যের ভূমিকা আছে, পলিউশন আছে, কিন্তু মানুষের যদি সংস্কৃতি এবং যার সংস্কৃতি চেতনা আছে তার কিন্তু যন্ত্রণাও কম হবে। এবং এই যে সংস্কৃতি চেতনা এবং বিজ্ঞানের সঙ্গে আপনি কিছুক্ষণ আগে জিজ্ঞেস করছিলেন মেলবন্ধন, এবং এই যে মিউজিক কিন্তু কবিতা থেকে তার সুরারোপ করলে হয়। এখন মিউজিক থেরাপি আসছে, এবং সেই মিউজিক থেরাপিটা কিরকম না, বলছে যে অপারেশন
অপারেশন করা যাবে উইদাউট এনি অ্যানাস্থেসিক। এবং শুধু তাই নয়, একটি আমেরিকাতে গবেষণা হয়েছে, বলছে কবিতা যদি গভীর অঙ্গনে গভীর মননে অনুরোধিত হয় তাহলে হৃদযন্ত্রের ব্লকও কেটে যেতে পারে। হয়তো বা ভবিষ্যতে কোনো হৃদরোগ বিশেষজ্ঞের কাছে গেলে তিনি হয়তো নির্দিষ্ট কবিতা বলে দেবেন, এটা যদি আবৃত্তি করেন মননে তাহলে আপনার ব্লক খুলে যাবে। সেটাও কিন্তু খুব দূরে নয়, গবেষণা সে কথাই বলছে। আচ্ছা, তা আপনি যেহেতু আপনার প্রতি কথার মধ্যে একটু ডাক্তারি ছোঁয়া আসবেই, কারণ এটা স্বাভাবিক, কারণ সেটা আপনার পেশা। তো সেখানে কানু বিনে গীত নেই, এটা একটু ঘুরে ফিরে কানু ঢুকবেই, ঢুকুক, তাতে কোনো ব্যাপার নেই। কিন্তু যে প্রশ্নটা হচ্ছে অন্য দিকগুলো, আপনার যে সাহিত্যিক বা আপনার যে কবিতা, আপনার যে এত বই বেরিয়েছে, প্রচুর লেখালেখি প্রতিদিনই প্রায় বেরোচ্ছে, তো সেইখানটায় আপনাকে যদি বলা হয় একটু সমাজের দিকে যদি তাকাই, এই যে বিশ্ব জুড়ে এই যে একটা সন্ত্রাসবাদ, মৌলবাদ, ফাঁসিবাদ, এই যেমন আমরা দেখছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আবার দেখছি প্যালেস্তাইনকে টুকরো টুকরো করে ফেলা হচ্ছে, প্রায় একেবারে নির্বিচারে ধ্বংসলীলা চলছে। আবার এই এখানেও এই উপমহাদেশেও ভারত, পাকিস্তান, বাংলাদেশের এই পরিস্থিতি, এগুলোকে আপনি কি চোখে দেখেন? এইগুলোও তো বলবো যে সুস্থ সংস্কৃতি চেতনার মানে অভাব। এবং আমি সম্প্রতি এই পরমাণু প্রসঙ্গেই কিন্তু না, আমার এখানেই প্রশ্ন, মৌলবাদকে কি করে দূর করা যায় বলে আপনি মনে করেন? কারণ মৌলবাদ তো কোনো অসুস্থ মতবাদ নয়। না, ওটাই তো সেই সুস্থ মত, এই যে আমি আমার এই বোধ থেকেই তো এই মানে সাম্প্রদায়িক চিন্তা। কিন্তু সবার আগে মনে রাখতে হবে, আমার একটা কবিতাতেই বলেছি যে আমরা সবাই মারা যাব, কেউ বা কবরে যাব, কেউ বা শ্মশানে, তবে কেন এই ঝগড়াঝাটি করে জীবনটাকে নষ্ট করব। এবং এই চেতনাটা, এবং এই যে আমার সম্প্রদায় বড়, অন্যের সম্প্রদায় খারাপ, আমি ভালো, এই যে আত্মকেন্দ্রিকতার মধ্য দিয়েই এই সাম্প্রদায়কে তো আর যুদ্ধের দামামা। এবং আমি একটি চ্যানেলেও বলেছি যে এই যে পরমাণু বোমা যদি নিক্ষেপ করা হয়, কোনো একটি দেশ হয়তো ক্ষণিকের জন্য জয় করেছে বলে আনন্দ পাবে, তার জন্য শত শত মানুষ মারা যাবে। এবং শুধু তাই নয়, হিরোশিমা নাগাসাকির অতীত অভিজ্ঞতা আমাদের বলেছে যে সেখানে কিন্তু প্রজন্মের পর প্রজন্ম বিকলাঙ্গ শিশুর জন্ম হবে। এবং শুধু তাই নয়, সেখানে যে কৃষি উৎপন্ন মানে খাদ্য, সেগুলোও এফেক্টেড হবে। তার জন্য ভাবছেন এইটা কিন্তু সাংস্কৃতিক চেতনা, আজকের আমাদের আলোচনা, মানুষের মধ্যে যদি সামান্যতম চেতনার বিকাশ করে, তাহলে যুদ্ধকর্ম শান্তি চাই, শুধু মুখে নয়, আমাদের মানে কাজকর্মে, আমাদের ভাবনায়, আমাদের সমস্ত ভাবে আমাদের প্রজন্মকে যদি ভাবিত করতে না পারে, ওটাই কিন্তু সুস্থ সংস্কৃতি চেতনার বিকাশ বলে আমি মনে করি। এবং সেই দৃষ্টিকোণ থেকে এই মৌলবাদ সংস্কৃতি চেতনার জন্যই কিন্তু কাজী নজরুলের কথা বলছিলেন, তিনি যে দুটি কুসুমের কথা বলেছেন। কাজী নজরুল মুসলিম ছিলেন, কিন্তু তিনি মানে সামা সঙ্গীত রচনা করেছেন। তাহলে তার এই যে মহানতা, উদারতা, এই উদারতার ভাগ যদি আমরা বিন্দুমাত্র পাই, সেখানে কি মৌলবাদের কোনো জায়গা আছে? কিন্তু নেই, মৌলবাদীরা তাকে বলবে কাফের, আবার অনেকে যদি বলবে মুনাফেক। এবার দেখুন, ধরুন এই যে সম্প্রদায়, তার মধ্যেও তো উপসম্প্রদায়। আপনি হিন্দু ধর্মের কথাই জান না, যারা হিন্দু মৌলবাদী যারা বলছেন, তারাও তো দেখবেন এই যে নিচু জাত, এই জাত, এবং এই যে দেখবেন আমরা দেখি যে খুব নিচু জাতি যাদের বলা হয়, যাদের অনেকে অস্পৃশ্য বলে মনে করে, যাদের দলিত সম্প্রদায়, যাদের নাকি মন্দিরে ঢোকারও অধিকার নেই কোনো কোনো জায়গায়, তাহলে হিন্দু ধর্ম কি করে বড়াই করে? আসলে আবার আপনি মুসলিমে যান, সেখানেও বলবে এশিয়া, ও সুন্নি, ও অমুক, ও তমুক। কি তাহলে কি এই ক্ষুদ্র 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 ভাবে আমরা তো ক্রমশ নিজেদেরকে টুকরো টুকরো করে আনি। আসলে এইটা আপনি ঠিকই বলেছেন, এবং এইটাই তো প্রভুত্ব করার বাসনা মানুষের চিরন্তন, এবং সেই জন্যই এই সম্প্রদায়ের জন্ম, নিজে ভোগ করার বাসনা। এবং এইগুলোকে যদি আমরা ত্যাগ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই অস্বাভাবিক আমি একটা অন্যভাবে অঙ্ক করি, সেটা হচ্ছে যে আমরা যদি 70 বছর মেডিকেলি একটি মানুষ বাঁচেন, তাহলে কিন্তু 10 বছর তার মোটামুটি 10 থেকে 15 বছর জ্ঞান হতে লাগে। আর সেই মানুষটা আমরা যদি অর্ধেক সময় ঘুমিয়ে কাটাই, তাহলে 35 বছর বাদ যায়, তাহলে 35 আর 15 হয়ে যায় কত, 50। আর 10 বছর আমাদের পায়খানা পেচ্ছাপ করতে লাগে। তাহলে একটি মানুষ যদি আমরা আর বাকি সময়টা যদি ঝগড়াঝাড়ি করতেই সময় লাগে, তাহলে জীবনের যে ছন্দ, জীবনের যে সৌরভ, সেই সৌরভটাকে কি আমরা উপলব্ধি করতে পারবো? সেই জন্যই এই আপনার মতো মানুষের এই চ্যানেলকেও আমি সুক্রিয়া জানাবো, এই কারণেই যে তারা এই সাংস্কৃতিক, এই আমাদের অনেক সময় মিডিয়া এখন অনেক কারণে প্রয়োজন হয়, পেশাগত কারণে। আমি অনেক ডাক্তারি প্রোগ্রামও করি,
কিন্তু তার সঙ্গে সঙ্গে এই যে সংস্কৃতি চেতনার বিকাশ, এটা যেমন স্বাস্থ্যের জন্য প্রয়োজন, সমাজের জন্য প্রয়োজন, রাষ্ট্রের জন্য প্রয়োজন এবং বিশ্ব মানবতার জন্য প্রয়োজন। এবং শ্রেষ্ঠ ধর্ম হওয়া উচিত মানব ধর্ম, সেখানে কোনো জাতপাতের ব্যাপার থাকা উচিত নয়। সেটা আপনার থেকে আর ভালো কেউ বোঝে না। না, আমার তো গেলে আপনিও আমার থেকে অনেক কিছুই বেশি জানেন, তা সেজন্য আপনাকে আমন্ত্রণ জানিয়ে আনা। তো ঘটনা হচ্ছে যে ওই তো শুনে হয় মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, চণ্ডীদাসে বলে গেছে। সুতরাং সেদিকটা নয় আমরা গেলাম, কিন্তু এইবার এই যে আপনি এতদিন ধরে আপনার যে বহুমুখী দিকগুলো চালিয়েছেন, বহুমুখী বলতে চিকিৎসা এবং তার পাশাপাশি সুস্থ সংস্কৃতির বিকাশ, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা, মানুষের মধ্যে সেগুলো প্রস্ফুটিত করা, নানাভাবে বোঝানো। ডাক্তারি তো খালি চিকিৎসা করার জন্য নয়, একটা সুস্থ চিন্তা ভাবনা মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া, তুমি এইভাবে চলো। বা হয়তো অনেক সময় আমি জানি আপনি বিনা পয়সাতেও দেখে টেকে দিচ্ছেন, এই করছেন। আমি একটা কথা বলেছি, সমাজ সেবায় আপনার ভূমিকা আছে। সুতরাং সমাজ সচেতন সম্পন্ন মানুষ। তারপরে আপনার সঙ্গে আমার বেশি পরিচয় হয়েছে একটা আধ্যাত্মিক পরিসরে। কাজে একটা জিনিস দেখবেন, আমরা বলি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এবং আধ্যাত্মিক মানুষের সঙ্গে থাকলে, যারা সত্যিকারের সেই আধ্যাত্মবাদ, আমি বিশেষ করে আচার্য ডক্টর গোপাল ক্ষেত্রীর নাম আজকে বারে বারেই বলবো, ওনার মতো মানুষের সংস্পর্শে থাকলেই আমরা অনেক কিছু শেখার আছে, জানার আছে, মনেরও পরিবর্তন হয়ে যায়। আরে কথাই তার আলাদা, কথাতেই একটা আলাদা স্পর্শ। যাই হোক, তো সেখান থেকে যেহেতু পরিচয়, তো আমার এক বেশি পরিচয়, তার আগেও পরিচয় ছিল। কিন্তু আপনি এই যে আগামী দিনগুলো আর যে বাকি আপনার জীবনের এখনো অনেক দিন আপনি শতায়ু হন, সেটা অবশ্যই কি কি ভাবনা আছে, চিন্তা, পরিকল্পনা, এগুলো যদি একটু বলেন। আমার এই ভাবনা বলতে, আমার চিকিৎসাটা তো মূল, এবং সেই জন্য আমি বিভিন্ন দেশে দেশে, গ্রাম থেকে গ্রামান্তরে আমি কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসার প্রসার, এবং আমি কিন্তু কোনো গোড়া নই। হোমিওপ্যাথি ডাক্তার মানে এলোপ্যাথি প্রয়োজন নেই, অপারেশনের প্রয়োজন নেই, যেখানে যেটা প্রয়োজন সেটা নেওয়ার জন্য আমি বলি। এবং শুধু তাই নয়, তার সঙ্গে আমি সাহিত্যটাকে বিরাট গুরুত্ব দিই এই কারণে, মানুষের সুস্থ মনের বিকাশের জন্যে এবং সুস্থ থাকার জন্যে মন এবং দেহ দুটোর সমন্বয়ই হচ্ছে স্বাস্থ্য। দুটো যদি না থাকে, সেই জন্য সাংস্কৃতিক বিকাশের প্রয়োজন। যদিও আমি ব্যক্তিগতভাবে এই লেখালেখির কারণ হচ্ছে কি, যে আমি লিখি এই কারণেই যে আমি ভাবি আমি তো হয়তো একদিন মারা যাব, আমাকে পড়ানো যাবে, কিন্তু আমার কিন্তু এই বইগুলো জ্ঞানের আলো, সেগুলো পড়ানো যাবে না। সেই জন্য আমি আমার একটা কবিতায় বলেছি যে আমি কবি, আমি কবি, আমার কবিতা শিউলির নরম নিঃশ্বাসের মতো, মরুতে তৃষ্ণার জলের মতো, শীতের মিষ্টি রোদের মতো, বৈশাখী ঝড়ের মতো। আমি কবি, কবিতা আমার প্রাণ, শব্দ দিয়ে রচনা করি জীবনের গান, কবি মোর শেষ পরিচয়। এই পরিচয়টা নিয়ে বাঁচতে চাই। চিকিৎসা আমার পেশা, আর কবিতা বা সাহিত্য রচনা এটা কিন্তু আমার প্যাশন। প্যাশন বা নেশা, যেটা না হলে মানুষ বাঁচে না, সুস্থভাবে বাঁচতে পারে না। অর্থাৎ মানুষ যদি তার জীবনের ওটা রক্তের সঙ্গে মিশে আছে। সুতরাং হয়তো আপনি ডাক্তারি করে আপনার খাওয়া পড়ার সংস্থান হচ্ছে, কিন্তু অর্থটাই তো জীবনের সব নয়। অনেক ক্ষেত্রে অর্থ অনর্থের মূল হয়ে যায়, আর অতিরিক্ত অর্থলোভী মানুষেরা কিন্তু কোনোদিন শান্তি পেতে পারে না এবং সমাজে বড় কিছু করতে পারে না, সেই পজিশনে পৌঁছতে পারে না। আপনি যে পজিশনে পৌঁছেছেন, এখানে কিন্তু অর্থের লোভ থাকলে আপনি পারতেন না। অর্থাৎ অর্থ, রামকৃষ্ণদেবের এই কথাটা বোধ হয় সম্ভবত রামকৃষ্ণদেবেরই তো কথা, অর্থ অনর্থের। সুতরাং এই জায়গাটা টাকা মাটি টাকা, এই জায়গাগুলো ছাড়তে পারলে মানুষ মনে হয়। তবে হ্যাঁ, যার নেই তাদেরকে কিভাবে বলবো এই সমাজ ব্যবস্থায়, তাকে তো লড়তেই হবে। সমাজ ব্যবস্থা তো বৈষম্য আছেই, সে আর নতুন করে কি বলবো। যাই হোক, আজকে অনুষ্ঠানে ডাক্তার প্রকাশ মল্লিককে আমরা আমাদের এখানে তার মূল্যবান মতামত, অনেক কিছু আজকের ভাবনার মধ্য দিয়ে জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমরা ডাক্তার প্রকাশ মল্লিককে আরেক দিন আমাদের এই চ্যানেল ভিশনের মস্তিষ্ক প্রসূত যে অনুষ্ঠান কর্তৃপক্ষের আজকের ভাবনা, এতে আসার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। সেই সঙ্গে আমি তাপস নাগ ডাক্তার প্রকাশ মল্লিককে নিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। কিন্তু যাওয়ার আগে সেই কথা, প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার।
চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত